টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। আমি সুমন রেজা তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। এখনকার পর্বে নতুন কিছু জিনিস তোমাদের শেখাবো, তাই পর্বটা মনোযোগ দিয়ে দেখবে। তোমাদের নবম শ্রেণীর গণিতকে সহজ করার জন্য আমি একটি বই রচনা করেছি। বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে। স্কুল ম্যাথমেটিক্স বইয়ের বাংলা এবং ইংরেজি দুই ভার্সনই পাওয়া যায়। যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করে নাই তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে। এখনকার পর্বে আমরা দুই চলকের একঘাত ও দ্বিঘাত সহ সমীকরণ সম্পর্কে আমরা বিস্তারিত জানব। দেখো বলা আছে তোমরা ইতোমধ্যে দুই চলকের একঘাত সমীকরণের সাথে পরিচিত হয়েছে। দেখো এর আগে কিন্তু আমরা দুই চলকের একঘাত বিশিষ্ট সমীকরণের সাথে পরিচিত হয়েছি। দেখো দুই চলক মানে চলক থাকবে দুইটা, সেটা এক্স ওয়াই বা ওয়াই জেড বা এক্স জেড যে কোনোটা থাকতে পারে। দুই চলকের ক্ষেত্রে চলক থাকবে হচ্ছে দুইটা, আর একঘাত মানে চলকের সর্বোচ্চ পাওয়ার বা ঘাত হবে হচ্ছে এক। তো দেখো এখানে হচ্ছে 2x - 3y = 6। এই যে সমীকরণটা দেখতেছো, এই সমীকরণটায় চলক আছে কয়টা? সেটা হলো x একটা চলক, y একটা চলক। মানে আমরা x এবং y এর মান হচ্ছে জানি না, অজানা চলক হচ্ছে দুইটা। তার মানে এই সমীকরণটা হচ্ছে দুই চলক বিশিষ্ট। আর এই সমীকরণটা একঘাত কেন? চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1। দেখো x এর পাওয়ার হচ্ছে 1, আবার y এর পাওয়ার হচ্ছে 1। এখন যদি মনে করো যে আমি আরেকটা সমীকরণ লিখি, সেটা হলো 5x + 4z = 2। এই সমীকরণটাও কিন্তু দুই চলক বিশিষ্ট এবং একঘাত সমীকরণ। দেখো দুই চলক, এখানে অজানা চলক কে কে আছে? সেটা হলো x আর z। এখানে x আর z আছে অজানা চলক, তার মানে চলক হচ্ছে দুইটা। আর চলকের সর্বোচ্চ পাওয়ার দেখো, চলকের এই x এর পাওয়ার 1, আবার z এর পাওয়ারও 1। তার মানে চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1। তার মানে এই সমীকরণটা হচ্ছে দুই চলক বিশিষ্ট একঘাত সমীকরণ। 2x - 3y = 6 এই সমীকরণটিতে দুটি চলক মানে অজানা চলক আছে দুটা, সেটা হচ্ছে x আর y। দুটি চলক x ও y যাদের প্রত্যেকের ঘাত হচ্ছে 1। দেখো x এর পাওয়ার বা ঘাত হচ্ছে 1, আবার y এর পাওয়ার বা ঘাত হচ্ছে 1। এ কারণে এটি দুই চলকের একঘাত বিশিষ্ট একটি সমীকরণ। দেখো দুই চলক আছে, চলক আছে হচ্ছে x আর y, দুইটা চলক আছে, আর চলকের ঘাত হচ্ছে 1। তার মানে আমরা বলতে পারি এটি হচ্ছে দুই চলকের একঘাত বিশিষ্ট একটি সমীকরণ। এখন আমরা এক চলকের দ্বিঘাত সমীকরণের আলোচনা করব। দেখো এক চলকের দ্বিঘাত সমীকরণ। এক চলকের দ্বিঘাত সমীকরণ মানে চলক থাকবে একটা, আর চলকের সর্বোচ্চ ঘাত হবে বা পাওয়ার হবে হচ্ছে 2। তার মানে আমরা যদি লিখি 2x² + 5 = 0। দেখো তো এখানে এই সমীকরণটাতে চলক আছে কয়টা? চলক আছে একটাই, সেটা হলো অজানা চলক হচ্ছে x। তার মানে x এর সর্বোচ্চ পাওয়ার কত? সেটা হলো 2। তার মানে দেখো এই সমীকরণটাতে চলক আছে একটা, সেটা হলো এক চলক বিশিষ্ট সমীকরণ, এবং চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। তার মানে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এখানে বলাই আছে যে এক চলকের দ্বিঘাত সমীকরণ সম্পর্কে আলোচনা করব। তাহলে দেখো এক চলকের দ্বিঘাত সমীকরণ। চলো একটি মজার কুইজ দিয়ে শুরু করি। দেখো এই তোমাদের পাঠ্য বইটা কিন্তু আসলেই মজার, সেই জন্য বলা আছে চলো একটি মজার কুইজ দিয়ে শুরু করি। নিচের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করলে বিয়োগফল কত হবে তা হিসেব করে দেখো। তাহলে নিশ্চয় লিখতে পারতেছো। দেখো এইখানে একটা বর্গক্ষেত্র আছে, এই যে একটা বর্গ, এই বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্য কিন্তু 5। দেখো এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5, এই বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে 5, আবার এই বাহুর দৈর্ঘ্য হবে 5। দেখো বর্গের 4টা বাহু থাকে, 4টা বাহুই হচ্ছে সমান, এবং দেখো একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5, তার মানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে 5। আর এইখানে দেখো একটা আয়ত আছে, এই একটা আয়ত। দেখো আয়তের বিপরীত বাহুগুলো হচ্ছে সমান এবং সমান্তরাল। এই বাহু আর এই বাহু হচ্ছে সমান, আর এই বাহু আর এই বাহু হবে হচ্ছে সমান। তার মানে দেখো বলা আছে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7, আর এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5। তার মানে এই বাহুর দৈর্ঘ্য যদি 7 হয় তাহলে এই বাহুর দৈর্ঘ্য হবে 7, এই বাহুর দৈর্ঘ্য যদি 5 হয়
তাহলে এই বাহুর দৈর্ঘ্য হবে 5। তাহলে দেখো এই বর্গের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিব, তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত 5, তাহলে বাহুর দৈর্ঘ্যকে যদি স্কোয়ার করি তাহলে আমরা বর্গের ক্ষেত্রফল পাবো। তাহলে বাহুর দৈর্ঘ্য কত 5, তার মানে 5কে যদি স্কোয়ার করি তাহলে এই বর্গের ক্ষেত্রফল পাবো। আর এখানে কিন্তু মাইনাস আছে, তার মানে আমরা মাইনাস দিলাম। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটাকে দৈর্ঘ্য বলা হয়, এটাকে প্রস্থ বলা হয়। তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 7 আর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 5, তাহলে আমরা লিখতে পারি 7 গুণ 5, তাহলে ইকুয়াল টু কত পাবো, দেখো 5কে স্কোয়ার করলে 25 পাবো, আর 5 7 35, তারপর 25 থেকে 35 বাদ দিলে -10 পাবো। তার মানে দেখো সেটা হলো বর্গের ক্ষেত্রফল থেকে আয়তের ক্ষেত্রফল বিয়োগ করলাম, বিয়োগ করে আমরা কত পাচ্ছি, হচ্ছে -10 পাচ্ছি, তাহলে -10 পাচ্ছি। তাহলে দেখো এইখানে সেটাই লেখা আছে, -10 পাওয়া যাচ্ছে। তাহলে বলা আছে লক্ষ্য করো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ও আয়তক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান বা 5। দেখো বর্গের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 আর আয়তক্ষেত্রের সেটা হলো যে প্রস্থ কিন্তু 5, আর বর্গের বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 7 আর প্রস্থ হচ্ছে 5। তার মানে বর্গের একটা বাহু এবং প্রস্থের এক বাহুর দৈর্ঘ্যের সাথে কিন্তু মিল আছে, সেটাই কিন্তু বলা আছে। এই ক্ষেত্রে দুটি বাহুর দৈর্ঘ্য যদি জানা না থাকতো, দেখো দুটি বাহুর দৈর্ঘ্য যদি না জানা থাকতো, আমার বাহুর দৈর্ঘ্য জানা নাই, তাহলে কি আমরা এত সহজেই বিয়োগফল বলে দিতে পারতাম? দেখো তাহলে কিন্তু আমরা এত সহজেই কিন্তু বলে দিতে পারতাম না, সেটাই বলা আছে। তবে সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে আমরা কিন্তু পারতাম আসলে। সেক্ষেত্রে আমরা চলকের আশ্রয় নিতাম। দেখো যদি বাহুর দৈর্ঘ্য যদি না বলে দিত, সেক্ষেত্রে কিন্তু আমরা কিসের আশ্রয় নিতাম, চলকের আশ্রয় নিতাম। মনে করতে পারতাম উভয় ক্ষেত্রে সমান বাহুর দৈর্ঘ্য x, সমান বাহুর দৈর্ঘ্য মানে এই যে আমরা এই 5 ধরেছি, তার মানে এইটা হবে হচ্ছে x, তার মানে এইটা হবে হচ্ছে x, এইটা হবে হচ্ছে x, এই বাহুর দৈর্ঘ্য x, এই বাহুর দৈর্ঘ্য x, সমান বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম x। তাহলে উপযুক্ত সমীকরণটি দাঁড়াতো, তাহলে সমীকরণ কি হতো, ধরে নিলাম যে এখন বাহুর দৈর্ঘ্য বলে দেয়নি, আমরা ধরে নিলাম যে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে x। তাহলে আমরা এই যে বর্গের আমরা ক্ষেত্রফল কত পাবো, বাহু স্কোয়ার, তার মানে x স্কোয়ার হবে, বর্গের ক্ষেত্রফল হবে হচ্ছে x স্কোয়ার। আর দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে x আর দৈর্ঘ্য হচ্ছে 7ই বলা আছে মনে করো, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কিন্তু আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 7 আর প্রস্থ হচ্ছে x, তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে হচ্ছে 7x। তাহলে দেখো আমরা বর্গের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করব, বিয়োগ করলে মানে মাইনাস দিব, বিয়োগ করলে কত আসবে, -10 আসবে, তার মানে ইকুয়াল টু হবে হচ্ছে -10। দেখো সেই সমীকরণটাই কিন্তু লেখা আছে। আবার বলছে এই সমীকরণটা কিভাবে পেয়েছি, দেখো বর্গের এক বাহুর দৈর্ঘ্য আমরা মনে করো যে আমরা জানি না, সেটা হলো x ধরে নিলাম, আর এই আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 7 আর আরেকটা বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম সেটা হচ্ছে x, মানে x ধরে নিলাম। তাহলে এই বর্গের ক্ষেত্রফল কত হবে, বাহু স্কোয়ার মানে x স্কোয়ার হবে, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 7 আর প্রস্থ হচ্ছে x, তার মানে 7 আর x গুণ করলে আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো, মানে 7x পাবো। তাহলে বর্গের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ করব, বিয়োগ করলে কত আসবে, বিয়োগ করলে আসবে হচ্ছে -10, আমরা আগেই দেখেছিলাম -10 আসবে, সেটাই কিন্তু আমরা লিখলাম, সেই সমীকরণটা আমরা পেয়েছি। এখানে বলা আছে তোমরা কি বলতে পারো এটি কোন ধরনের সমীকরণ। আচ্ছা এই সমীকরণটা কোন ধরনের সমীকরণ বলো তো দেখি। এই সমীকরণটায় চলক আছে কয়টা, চলক আছে একটাই চলক, অজানা হচ্ছে x, তার মানে আমার এক চলক বিশিষ্ট সমীকরণ, প্রথম কথা। আচ্ছা এখানে চলকের সর্বোচ্চ ঘাত কত, দেখো চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তার মানে এইটা কিন্তু এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আবার যদি আমরা লিখি x³ মাইনাস 2x স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে এই সমীকরণটায় চলক কয়টা আছে, দেখো তো চলক আছে কিন্তু একটা, তার মানে এক চলক বিশিষ্ট, এবং চলকের সর্বোচ্চ পাওয়ার কত, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, তার মানে এই যে সমীকরণটা, এই সমীকরণটা হচ্ছে এক চলক বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ। কেন ত্রিঘাত সমীকরণ, কারণ x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, আমার এখানে অজানা চলক হচ্ছে x, এই অজানা চলকের
আমার সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, তার মানে আমার এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর এই সমীকরণটা কি, সেটা হলো যে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সেই কথাটুকু এখানে লেখা আছে, আমরা পড়ে দেখি। সমীকরণটিতে কেবল একটি চলক এক্স ব্যবহার হয়েছে, দেখো একটা চলক এক্স ব্যবহার হয়েছে, তাই চলকের ভিত্তিতে এটি একটি এক চলক বিশিষ্ট সমীকরণ। তার মানে চলকের ভিত্তিতে এই সমীকরণটা হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ। কিন্তু যদি লিখি যে 2x + 3y = 6, তাহলে এইখানে চলক আছে কয়টা, দুইটা, তার মানে চলকের ভিত্তিতে এই সমীকরণটা হবে দুই চলক বিশিষ্ট সমীকরণ। আবার সমীকরণটিতে চলক এক্স এর সর্বোচ্চ ঘাত 2, দেখো চলক এক্স এর সর্বোচ্চ ঘাত বা পাওয়ার হচ্ছে 2, এ কারণে ঘাতের ভিত্তিতে এটি একটি দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, ঘাতের ভিত্তিতে এটি একটি দ্বিঘাত সমীকরণ। সুতরাং দুটি বৈশিষ্ট্যকে একত্রে করে বলা যায় এটি একটি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, এই সমীকরণটা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কারণ চলকের ভিত্তিতে যদি চিন্তা করি তাহলে এটি এক চলক বিশিষ্ট সমীকরণ, আর ঘাতের ভিত্তিতে যদি চিন্তা করি তাহলে এটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ। আর তাহলে আমরা দুইটাকে একসাথে করে কি বলতে পারি, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক চলকের দ্বিঘাত সমীকরণ সমাধান পদ্ধতি। দেখো সমাধান পদ্ধতিটা কি হবে, দেখো দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে হলে সমীকরণের সকল পদ গাণিতিক নিয়ম অনুযায়ী সমান চিহ্নের বাম দিকে এনে ডান দিকে 0 বসাতে হবে। দেখো আমরা সমীকরণটা কি পেয়েছিলাম, x² - 7x = -10, আমরা এই সমীকরণটা পেয়েছিলাম। তো এই ক্ষেত্রে বলা আছে দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে হলে, তো দ্বিঘাত সমীকরণকে যদি সমাধান করতে চাও সেক্ষেত্রে সকল পদ বলা আছে, সকল পদ গাণিতিক নিয়ম অনুযায়ী সমান চিহ্নের বাম দিকে এনে ডান দিকে 0 বসাতে হবে। দেখো এই 10 হচ্ছে সমানের এই পাশে আছে -10, পক্ষান্তর করলে কি হবে, +10 হবে। তার মানে আমরা পাবো হচ্ছে x² - 7x + 10। এই যে সমান চিহ্ন, সমান চিহ্নের আমরা বাম পক্ষে নিয়ে এসেছি, দেখো বাম পক্ষে নিয়ে এসেছি এবং ডান পক্ষে কি আছে, 0 আছে। এখানে বলা আছে ডান দিকে 0 বসাতে হবে। যখনই তুমি এক চলকের দ্বিঘাত সমীকরণকে সমাধান করবে তখন কিন্তু সবগুলো পদকে কিন্তু তোমরা সমানের এই পাশে নিয়ে আসবে এবং ডান পক্ষে কি থাকবে, 0 থাকবে। বাম দিকে আমরা একটি এক চলক বিশিষ্ট দ্বিঘাত রাশি পাবো। দেখো বাম দিকে আমরা এই যেটা পেয়েছি সেটা হলো যে, দেখো সেটা হলো এক চলক বিশিষ্ট দ্বিঘাত বহুপদী রাশি পাবো। দেখো এক চলক বিশিষ্ট আমরা দ্বিঘাত বহুপদী রাশি পেয়েছি, সেটা হলো বাম দিকে। এই দ্বিঘাত বহুপদী রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তার মানে এই দ্বিঘাত বহুপদী রাশিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করার পদ্ধতি বহুপদী রাশির অভিজ্ঞতায় আলোচনা করা হয়েছে। দেখো এর আগের অধ্যায়ে কিন্তু উৎপাদকে বিশ্লেষণের এই পদ্ধতি কিন্তু আলোচনা করা হয়েছে, সেটা বলা আছে। পরে প্রত্যেকটি উৎপাদকের মান 0 ধরে চলকের মান বের করতে হবে। তার মানে আমরা এই যে এই সমানের এই পাশে যে রাশিটা পেয়েছি, এই রাশিটাকে আমরা দুটি রাশির গুণফল আকারে প্রকাশ করব। যেহেতু পাওয়ার 2 আছে, তার মানে এরকম গুণফল আকারে প্রকাশ করব, =0 হবে। তখন আমরা এইটা =0 লিখব অথবা এইটা =0 লিখব, সেটাই বলা আছে। পরে প্রত্যেকটি উৎপাদকের মান 0 ধরে, তার মানে এই উৎপাদক =0 ধরবো, আবার এই উৎপাদক =0 ধরবো, 0 ধরে চলকের মান বের করতে হবে। মধ্যপদ বিস্তৃতির মাধ্যমে সমাধান। দেখো মধ্যপদ, এখানে মধ্যে পদ আছে কে, -7x আছে মধ্যপদ। তো এই মধ্যপদ বিস্তৃতির মাধ্যমে বলা আছে হচ্ছে সমাধান। এক চলক বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সমীকরণ, সেটা হলো যে আদর্শ সমীকরণ, সেটা হলো যে ax² + bx + c, এইটা দেওয়া আছে। এর মধ্যপদ বিস্তৃতি বলতে বোঝায় বিকে, দেখো এই বিকে বলা আছে, এই বিকে দুটি সংখ্যা ডি ও ই এর মাধ্যমে এমনভাবে বিভক্ত করো যেন d + e = b হয়। মানে এই বলা আছে বিকে এমনভাবে বিভক্ত করো যেন, সেটা হলো যে এই মনে করো যে বিকে তুমি ডি আর ই মাধ্যমে, দুটি সংখ্যার মাধ্যমে বিভক্ত করলে ডি আর ই যদি যোগ করলে এই বি হবে, এবং এই দুইটা যদি গুণ করলে কিন্তু এই এ আর সি এর গুণফলের সমান হবে। যদি এই বি এর কথা বলা হয়েছে তবে আমরা সবসময় বলবো বিএক্সকে এমনভাবে ভাঙবো যাতে যোগ করলে এই বিএক্স হয়, মানে মাঝখানের পদটাকে আমরা এমনভাবে ভাঙবো যাতে যোগ করলে মাঝখানেরটা হয় এবং গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয়।
এটা হচ্ছে অরিজিনাল নিয়ম। এখানে যে নিয়ম লেখা আছে সেই নিয়মে করলেও পারো, তবে সহজ পদ্ধতি মাঝখানে যেটা থাকবে সেটাকে আমরা এমনভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে মাঝখানের সমান হয় এবং গুণ করলে প্রথমটা আর শেষেরটার গুণফলের সমান হয়। এটা হচ্ছে মধ্যপদ বিভক্তিকরণের মাধ্যমে উৎপাদকের বিশ্লেষণের নিয়ম। দেখো উদাহরণে বলা আছে x² - 7x = 10 সমীকরণটিকে সমাধান করো। তার মানে এই সমীকরণটিকে সমাধান করতে হবে। আমরা তো এর আগেই এই সমীকরণটি পেয়েছিলাম, তাহলে এত সমীকরণটিকে আমরা লিখতে পারি। তাহলে আমরা কি করব, সেটা হলো যে সবগুলা পদকে সমানের এই পাশে নিয়ে আসবো, মানে বাম পক্ষে নিয়ে আসবো এবং ডান পক্ষে 0 করব। তাহলে 10 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে হচ্ছে +10 = 0। তাহলে এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণের বাম পক্ষে যে বহুপদী রাশিটা পেয়েছি এইটাকে আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমার মাঝখানে যে আছে, মাঝখানে -7x আছে, মাঝখানে -7xকে আমরা এমনভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে -7x হয় এবং গুণ করলে প্রথমটা আর শেষেরটার গুণফলের সমান হয়। দেখো প্রথমটা আর শেষেরটা গুণ করো, x² আর 10 গুণ করলে কত হবে, 10x² হবে। তাহলে আমরা এই 10কে কি লিখতে পারি, দেখো তো 10কে আমরা লিখতে পারি 1 গুণ 10 লিখতে পারি, মানে 1 গুণ 10 লিখলে হবে হচ্ছে 10। আবার আমরা কি লিখতে পারি 2 গুণ 5 লিখতে পারি, 5 দুগুণে 10 হয়। তাহলে আমরা এইখানে যে উৎপাদকগুলো পেলাম এই উৎপাদকগুলোর ভিতরে দেখো 5 আর 2 যদি আমরা যোগ করলে কিন্তু 7 হবে, এই 7 হবে, এই 5 আর 2 লিখবো। তার মানে আমরা এইটাকে লিখতে পারি কি, দেখো তো এইটাকে আমরা লিখতে পারি বা এই x² ছিল x² লিখলাম। এরপর দেখো -7x কে কি লিখতে পারি, দেখো এখানে 5 আর 2 মিলে কিন্তু 7 হয়। তাহলে আমরা লিখতে পারি -5x - 2x। দেখো -5x - 2x সমান হয় -7x, আর +10 ছিল লিখলাম = 0 লিখলাম। দেখো আমরা এই যে -7x কে আমরা ভাঙছি, ভেঙে লিখছি কি -5x - 2x, -5x আর -2x মিলে হয় কিন্তু -7x। এখন আমরা এই দুইটাকে যদি গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান পাই নাকি, দেখো সেটা হলো -5x × -2x। তাহলে মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হবে। 5 আর 2 গুণ করলে কত হবে, 10 হবে। x আর x গুণ করলে x² হবে। তার মানে এই দুটাকে গুণ করলে কিন্তু 10x² হবে। প্রথমটা শেষেরটা গুণ করো, তাহলে x² আর 10 গুণ করলে কত হবে, 10x² হবে। দেখো আমার নিয়মটা হয়ে গেছে। তার মানে নিয়মটা কি, মাঝখানের পদটাকে আমরা এমনভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে মাঝখানের সমান হয় এবং গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয়। এইটাই হচ্ছে মধ্যপদ বিভক্তিকরণের সূত্র। তো এখন আসো আমরা কমন নিব, বা আমরা এখানে কমন নিতে পারি কত, এখানে কমন নিতে পারি x কমন নিলে কত হবে, x - 5 হবে। আর আমরা পরের দুইটাতে কি কমন নিতে পারি, -2 কমন নিতে পারি, -2। যদি -2 কমন নিই তাহলে এখানে থাকবে হচ্ছে x। এবার আমরা -2 কমন নিয়েছি, 10 ভাগ -2 সমান হবে হচ্ছে -5 = 0। এবার দেখো আমরা পাই x - 5 এইটাতেও আছে এইটাতেও আছে। তার মানে আমরা x - 5 যদি কমন নেই, কমন নিলে থাকবে কত, x - 2 থাকবে। তাহলে লিখবো x - 2 = 0। দেখো বাম পাশে যে বহুপদী ছিল সেই বহুপদী রাশিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি। সেটা হলো মধ্যপদ বিভক্তিকরণের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কয়টা উৎপাদক পেয়েছি, 2টা উৎপাদক পেয়েছি। তার মানে এইটা গুণ এইটা = যদি 0 হয় তাহলে লিখতে পারি হয় x - 5 = 0 অথবা x - 2 = 0 আমরা লিখতে পারি। দেখো এইখানে সেটাই পেয়েছিলাম, সেটা হলো x - 5 × x - 2 = 0, এইটাই আমরা পেয়েছিলাম। এখানে প্রত্যেকটি উৎপাদকের মান 0 ধরে পাই। তার মানে x - 5 = আমরা 0 লিখতে পারি অথবা x - 2 = 0 লিখতে পারি। এখানে কিন্তু সেই কথাটা লেখা আছে, এখানে বাস্তব সংখ্যার নিয়ম, সেটা হলো যে a গুণ b = যদি 0 হয় তাহলে যদি ও কেবল যদি, তার মানে a = 0 হবে, আবার b = কি হবে, 0 হবে। এই সূত্র আমরা ব্যবহার করছি। তাহলে এইটা গুণ এইটা = যদি 0 হয় তাহলে x - 5 = আমরা 0 লিখতে পারি
অথবা এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো লিখতে পারি। এবার 5 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে প্লাস, তার মানে এক্সের মান হবে +5, আর 2 হচ্ছে মাইনাস, পক্ষান্তর করলে হবে হচ্ছে +2 হবে। তার মানে আমরা এক্সের মান পেলাম কত, +5, আর এক্সের মান কত পেলাম, +2 পেলাম। তার মানে এখানে কিন্তু আমরা যে সমীকরণটা গঠন করেছিলাম, এইখানে এই যে চিত্র ছিল সেই চিত্র থেকে আমরা সমীকরণ গঠন করেছিলাম x² - 7x = -10, আমরা এই সমীকরণটা গঠন করেছিলাম। তো এই সমীকরণের ক্ষেত্রে আমরা x এর মান কত পেলাম, দেখো x এর মান 5 পেলাম এবং 2 পেয়েছি। তুমি যদি এখানে x এর মান 2 ধরেও এই বর্গের ক্ষেত্রফল থেকে আয়তের ক্ষেত্রফল বিয়োগ করো তাহলে কিন্তু অ্যান্সার -10ই পাবা। তাহলে আমরা দেখো আমার এই যে চিত্র, এই চিত্রের ক্ষেত্রে আমার বর্গের বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা সমীকরণ গঠন করেছি এবং সেই সমীকরণকে সমাধান করে আমরা এক্স এর কয়টা মান পেয়েছি, 2টা মান পেয়েছি, সেটা হলো 5 আর 2 পেয়েছি। এখানে লক্ষ্য করো যে বাস্তব সমস্যা থেকে সমীকরণটি তৈরি করা হয়েছিল সেখানে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 5 ছিল, হ্যাঁ বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 5 ছিল, কিন্তু এখানে তো 2 এসেছে। এখন যদি তুমি 2ও বসাও সেক্ষেত্রেও কিন্তু উত্তরটা সঠিক আসবে। তাহলে x = 2 কোথা থেকে এলো, x = এই যে 2 কোথা থেকে এলো? তো মজার ব্যাপার হলো বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 2 হলেও সঠিক উত্তর পাওয়া যায়। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 2 হয় তার মানে এই বাহুর দৈর্ঘ্য 2, এই বাহুর দৈর্ঘ্য 2, এই বাহুর দৈর্ঘ্য 2, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2, আর তার মানে এক্স এর মান 2, আর এটা হলো বর্গক্ষেত্র। আর আয়তক্ষেত্রের দেখো এই বাহুর দৈর্ঘ্য তো 7 আমার দেওয়া ছিল, আর এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2, তার মানে এই বাহুর দৈর্ঘ্য 7 হবে আর এই বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে 2। দেখো সেটা হলো দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য হচ্ছে 7 আর প্রস্থ হচ্ছে 2, তার মানে এই বাহু আর এই বাহু কিন্তু সমান। আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে জানি বিপরীত বাহুদ্বয় সমান, তার মানে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান এবং সমান্তরাল। তাহলে আমরা এই ক্ষেত্রে যদি আমরা বর্গের ক্ষেত্রফল থেকে আয়তের ক্ষেত্রফল বিয়োগ করি, দেখো বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2, 2কে স্কোয়ার করলে আমরা বর্গের ক্ষেত্রফল পাবো। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 7 আর গুণ প্রস্থ হচ্ছে 2, এখানে বিয়োগ করব বর্গের ক্ষেত্রফল থেকে আয়তের ক্ষেত্রফল বিয়োগ করব। 2 দুগুণে কত আসে, 2 দুগুণে 4 আর 7 দুগুণে কত, 14, 4 বিয়োগ 14 সমান হবে -10। তার মানে বর্গের ক্ষেত্রফল থেকে আয়তের ক্ষেত্রফল বিয়োগ করে কিন্তু -10 হচ্ছে। তার মানে আমরা 5-এর ক্ষেত্রে যেমন সঠিক তেমনই কিন্তু 2-এর ক্ষেত্রেও কিন্তু আমার এই ক্ষেত্রে সঠিক এসেছে। লক্ষ্য করো মধ্যপদ বিস্তৃতি করে আমরা খুব সহজেই x² - 7x + 10 = 0 এই যে সমীকরণটা পেয়েছে, এই সমীকরণটির উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি। দেখো আমরা এই সমীকরণটির কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেছি, কিন্তু সমীকরণটিতে যদি x² - 7x - 10 = 0 হতো তাহলে কি এত সহজেই মধ্যপদ বিস্তৃতি করে সমাধান করা যেত? না, এত সহজেই সমাধান করা যেত না। চেষ্টা করে দেখো, এখন যদি এখানে আগে ছিল প্লাস, এখন যদি মাইনাস হয় তাহলে আমরা একটু সমাধান করার চেষ্টা করি। দেখো x² - 7x - 10 = 0, আগে ছিল +10 এখন -10। এখন যদি আমরা বিস্তৃতি করতে যাই সেক্ষেত্রে আমরা কি লিখছিলাম, সেটা হলো x² দেখো সেটা হলো -7x-কে লিখেছিলাম -5x - 2x আর -10 = 0। দেখো -5x - 2x সমান হয় -7x। দেখো এই দুইটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাই হচ্ছে -7x, মানে মাঝখানেরটারে আমরা ভাঙছি, ভেঙে আমরা দেখো যোগ করে কিন্তু -7x পেয়েছি, কিন্তু গুণ করে এই দুইটা যদি গুণ করি -5x ইন্টু হচ্ছে -2x গুণ যদি করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে প্লাস হবে, আর 5 দুগুণে হবে হচ্ছে 10, এক্স আর এক্স গুণ করলে x² মানে +10x² হবে। এখন যদি প্রথমটা আর শেষেরটা গুণ করো তাহলে x² আর -10 গুণ করলে হয় -10x²। দেখো এই দুইটা গুণ করে আমরা কিন্তু +10x² পেয়েছি, কিন্তু প্রথমটা আর শেষেরটা গুণ করে কিন্তু আমরা -10x² পেয়েছি। সেক্ষেত্রে কিন্তু মিডিল টার্ম হবে না, মানে মধ্যপদ বিভক্তিকরণের মাধ্যমে তুমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে না। তার মানে দেখো এখানে আমরা মধ্যপদ বিভক্তিকরণের মাধ্যমে করতে পারতেছি না,
কেন পারতেছি না? আরও সহজ দেখো, পরের লাইনটা যদি করি, এখানে কমন কত? কমন হচ্ছে এক্স, এক্স কমন এলে এক্স মাইনাস 5, আর এইখানে যদি তুমি জোর করে যদি করতে যাও সেক্ষেত্রে কি আসবে দেখো, 2 ইন্টু আমরা যদি কমন নেই তার মানে এক্স প্লাস 5 ইকুয়াল টু 0। দেখো এখানে আসছে এক্স মাইনাস 5, এখানে আসছে এক্স প্লাস 5, তার মানে আমার এখানে কিন্তু মধ্যপদ বিভক্তিকরণ করা যায় নাই। কেন যায় নাই? শর্ত অনুসারে আমরা -7xকে ভাঙছি, ভেঙে আমরা এমনভাবে ভাঙছি যে যোগ করলে আমরা এই দুইটা যোগ করলে কিন্তু মাঝখানেরটা সমান হয়, কিন্তু গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয় না। সমান যেহেতু হয় না, তাই কিন্তু দেখো এখানে আসছে এক্স মাইনাস 5 আর এখানে আসছে এক্স প্লাস 5, তুমি তো এখন কমন নিতে পারবে না, সেটাই বলা আছে। দেখো তাহলে কি এত সহজে মধ্যপদ বিস্তৃতি করে সমাধান করা যেত? না, যায় নাই। তাহলে কি এত সহজে সমাধান করা যেত না? চেষ্টা করে দেখো, আমরা চেষ্টা করে দেখলাম যে সমাধান করা যায় না। সকল দ্বিঘাত সমীকরণ সমাধান করার একটি পদ্ধতি রয়েছে, চলো আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করার সেই পদ্ধতি শিখে ফেলি। নবম শ্রেণীর গণিতকে সহজ করার উদ্দেশ্যে আমি একটি বই রচনা করেছি, বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে। স্কুল ম্যাথমেটিক্স বইয়ের কিন্তু বাংলা এবং ইংরেজি দুই ভার্সনই পাওয়া যায়। যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নাই তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে। তাহলে এইখানে যদি -10 হয়, +10 ছিল, তখন আমরা মধ্যপদ বিভক্তিকরণ করতে পেরেছি। এখন যদি এইখানে -10 হয়, সেক্ষেত্রে কি আমরা করতে পারবো না? হ্যাঁ, পারবো। তার জন্য কিন্তু একটা সাধারণ পদ্ধতি আছে, সেই সাধারণ পদ্ধতিতে সমাধান করা যায়। সেই পদ্ধতিটা আমরা পরবর্তী পর্বে শিখব। এখনকার পর্ব আমরা এই পর্যন্ত রাখছি, পরবর্তী পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা রইল।